কারণ মৃত্যুর কারণে, বিবাহের কারণে, দেউলিয়াত্বের কারণেও সংযুক্ত করতে পারবেন, বা অ্যাসাইনমেন্টের কারণে। অ্যাসাইনমেন্ট কিন্তু একটা ধারণা যে মোকদ্দমা চলাকালীন সময় আপনি সত্যটা অন্যের কাছে হস্তান্তর করলেন, তাহলে যার কাছে হস্তান্তর করলেন সে তো এখন মালিক। আগের মালিক তো আছে, কিন্তু আগের মালিকের তো আর কাজ নাই, যেহেতু সম্পত্তিটা হস্তান্তর করে ফেলছে সে। সুতরাং এই যে অ্যাসাইনমেন্ট ট্রান্সফার করলো, এই ট্রান্সফারকৃত ব্যক্তি যার অনুকূলে ট্রান্সফার করলো তাকে কিন্তু মোকদ্দমার পক্ষভুক্ত করতে হবে, কারণ সে নেসেসারি পার্টি। সো নেসেসারি পার্টি আর প্রপার পার্টি, বারবার শব্দগুলো উচ্চারণ করতেছে এই কারণে যে নেসেসারি পার্টি আর প্রপার পার্টি যেন আমাদের মাথায় গেঁথে যায়। তো 10 নাম্বার পড়ার কিছু নাই, 10-এর 1-এ আপনি পক্ষভুক্তি করতে পারবেন যে কোনো সময়, 10-এর 2-এ সবচেয়ে বেশি বাদী বিবাদী ও উভয়কে আপনি পক্ষভুক্তও করতে পারবেন, আবার পক্ষ থেকে কর্তনও করতে পারবেন। 10-এর 2। আর 10-এর 3-এ বলা হচ্ছে যে যদি দেখা গেল যে অক্ষম ব্যক্তি হয় বা নাবালক ব্যক্তি হয়, সেক্ষেত্রে তার পক্ষটা কি হবে? নাবালক ব্যক্তি পক্ষ যদি ছেলে নিতে হতে পারবে না, কারণ তো তার নিজের ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা তার নাই, তো তার নেক্সট প্ল্যান হবে। এখন এই ধরনের প্রশ্ন যদি দিয়ে দিতে পারে, যদি নেক্সট প্ল্যান নাবালকের পক্ষ না হয়, তাহলে কিন্তু এর প্রতিকার আমরা ওই যে 32-এর ওদিকে পাবো, আদেশ 32, ওটাও মনে রাখেন। তাহলে আরজি থেকে ওই নামটা বাদ দিয়ে দিতে হবে। আবার 4 নম্বরে বলা হচ্ছে যে বিবাদী যদি পরিবর্তন হয় তাহলে আরজিটা সংশোধন করতে হবে। তাহলে 10-এর 4 পক্ষের জন্য যেমন ইম্পর্টেন্ট, 10-এর 4 এই যে প্লিডিংস অ্যামেন্ডমেন্ট যেটা আমরা করি 6-17 নম্বর বিধি, ওখানে কিন্তু 10-এর 4 লাগবে। কারণ আপনি আরজিতে যাই কিছুই করেন না কেন, অবশ্যই আপনার 17-6-এর মাধ্যমেই করতে হবে, 6-17-এর মাধ্যমেই করতে হবে। অর্থাৎ 6 নম্বর আদেশের 17 নম্বর বিধির মাধ্যমেই করতে হবে আরজি সংশোধন। আর আরজি সংশোধনে যদি বিবাদী পরিবর্তন হয়, মনে করেন একটা মোকদ্দমার বিবাদী নতুন ভাবে পক্ষভুক্ত হইল, অবশ্যই প্লিডিংসটা সংশোধন করতে হবে, ম্যান্ডেটরি এটা। সো আর প্লিডিং সংশোধনের যে অভিযোগ সেটা অবশ্যই ফার্স্ট ইনস্ট্যান্সে দিতে হবে, সম্ভাব্য প্রথম সুযোগে এটা দিতে হবে, পারতপক্ষে বিচার্য বিষয় গঠনের পূর্বে দিতে হবে। তো এই হচ্ছে 1 নম্বর আদেশের পড়ালেখা। তো 1 নম্বর আদেশ থেকে প্রশ্ন লাস্ট 2025-এ যেহেতু আসছিল, এবারে এটা একটু কম গুরুত্বপূর্ণ, তবু আমরা একটু জেনে নিলাম। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাইপ প্রশ্ন করে। এখন যেহেতু ইংলিশ প্রশ্নগুলো দেয়, এরকম দেবেন যে 1 person may show defend on behalf of all same interest, এটা 1 নম্বর আদেশের 8 নম্বর বিধি থেকে আসছে। তাহলে 1 person may show defend on behalf of all interest, তাহলে একই স্বার্থ সংশ্লিষ্ট সকলের পক্ষেই একজন মামলা করতে পারে, এটা ব্যাখ্যা করুন। এটা একসময় আসছিল, 2022-এ আসছিল। তারপরে বিজিএস 2024-এ আসছিল যে মোকদ্দমার পক্ষ বা কারণ সংযোজন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করুন। তাহলে সেম ওই যে 10 নম্বরের যে সাব বিধিগুলো আছে এগুলো আলোচনা করলেই এনাফ, অথবা আরেকটু আলোচনা করবেন 9 নাম্বার 13 নাম্বার। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, প্রশ্ন যেভাবে আসুক, প্রবলেমেটিকও যদি আসে প্রবলেমেটিকও দিবেন। যে খ, এখানে একটা প্রশ্ন দেখতেছি 2012 সালের, খ একটি জমির ভূমির দখলে আছে, খকে বাদ দিয়ে ক অন্যান্য ব্যক্তিকে বিবাদী শ্রেণীভুক্ত করে উক্ত ভূমিতে সত্য ঘোষণার ডিগ্রি ও খাস প্রাপ্তির জন্য মামলা করে। এক্ষেত্রে ক্ষয়ের প্রতিকার কি? ক্ষয়ের প্রতিকার হচ্ছে পক্ষভুক্ত করতে হবে, কারণ যে দখলে আছে তাকে ছাড়া তো মামলা আগাবে না। সুতরাং 1 নম্বর আদেশে 10 নম্বর বিধি 2 নম্বর উপবিধি অনুযায়ী তাকে নেসেসারি পার্টি হিসাবে পক্ষভুক্ত করতে হবে। সো প্রশ্ন এখান থেকে যা আসুক সবাই পারবেন। আরেকটা জায়গায় একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোকদ্দমাটা গঠনটা 2 নম্বর আদেশ। ভাইয়া, জি 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 ভাই, নেসেসারি পার্টি আর প্রপার পার্টিটা মানে এই জিনিসটা একটু আমার সমস্যা হয়। তো মানে আইডেন্টিফাই করিয়া মানে সুবিধৃষ্ট করিয়া যে এই পার্টিগুলোকে প্রপার পার্টি বলে, এটাকে খুবই সহজ ভাই। মনে করেন আপনার সাথে আমার ঝামেলা, কি ঝামেলা ভাই? আমি একটা দলিল
দলিল বের করতেছি যে ভাই এই যে আমাকে দলিল, আমার দলিল কিন্তু এটা, তো আপনিও কিনে নিছেন আমিও কিনে নিছি একটা সম্পদ, তাহলে দলিলটা অবশ্যই দুইটা দলিল তো আর আগে পিছে তো অবশ্যই আছে, তো আপনারটা আগে আমারটা পরে, তো আমারটা টিকবে না, তো আমার দলিলটা তো আপনি বাতিল করবেন না, আমার দলিল কিন্তু জাল না, দলিল জাল না, তবে আমার দলিলটা টিকবে না, কারণ আমাকে যখন সে স্বার্থটা হস্তান্তর করছে স্বার্থ তখন ওই ব্যক্তির ছিল না, কারণ আপনাকে আগেই লিখে দিছে সম্পদটা, তো আমাকে ছাড়া কিন্তু এই দলিল বাতিলের মোকদ্দমাটা আপনি করতে পারবেন না, তাহলে আমি হচ্ছে নেসেসারি পার্টি, এবং দলিল বাতিলের সঙ্গে যেহেতু মনে করেন সাব রেজিস্ট্রার জড়িত, দলিল বাতিলের সঙ্গে দেখা গেল যে কেউ সাক্ষী আছে ওগুলো জড়িত, দলিল বাতিলের সঙ্গে আগে যে দলিলটা করে দিয়েছে সে জড়িত, তো আমি হচ্ছে নেসেসারি পার্টি আপনার জন্য। আর এই যে সাব রেজিস্ট্রার বা অন্যান্য যে ব্যক্তি আছে এদের ছাড়াই কিন্তু আদালত রায় প্রদান করতে পারবে, ডিগ্রি প্রদান করতে পারবে, সাব রেজিস্ট্রার করার আমাকে করলেই হতো। সো আমি হচ্ছে নেসেসারি পার্টি, আর সাব রেজিস্ট্রার বা অন্যান্য ওরা হচ্ছে প্রপার পার্টি, উপযুক্ত পক্ষ। তাহলে উপযুক্ত পক্ষ সেই পক্ষ যারা মামলায় সংযুক্ত যদি নাও করা হয় মামলার কোনো ক্ষতি হবে না বা আদালতের রেজাল্টের কোনো গরমিল হবে না, কিন্তু নেসেসারি পার্টি যিনি ওকে সংযুক্ত করতেই হবে, ওকে ছাড়া মোকদ্দমা চলবেই না, রায় শুদ্ধ হবে না, বিচার শুদ্ধ হবে না, কোনো কিছুই হবে না। বুঝছেন আবুল কালাম ভাই? এখন নেসেসারি পার্টি এখন ক্লিয়ার যে অর্থাৎ মানে যার স্বার্থ সরাসরি জড়িত সেই নেসেসারি পার্টি। জি 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 সঠিক। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 2 নাম্বারটা এই জন্য ইম্পর্টেন্ট, এখন তো শুধু পক্ষভুক্তি করলাম, 2 নাম্বারটা মামলাতে পক্ষ লাগে, মামলাতে কজ অফ অ্যাকশন লাগবে, কজ অফ অ্যাকশন ছাড়া মামলা তো চলবে না, মামলার কারণ ছাড়া, কারণ বিনা কার্য হয় না, কারণ বিনা কোনো মামলা হবে না, কারণ লাগবে ভাই। এখন কারণ তৈরি কিভাবে হবে? বাদীর দাবি বিবাদীর অস্বীকার, এই দুইয়ের মধ্যে যে দায়টা সৃষ্টি হবে সেটাই হচ্ছে তো কারণ, সেটাই কিন্তু আমরা ইস্যু বলি। তাহলে এই কারণগুলো একটা মোকদ্দমায় একটা কিভাবে আসবে, কিভাবে বসবে, এটা হচ্ছে 2 নম্বর আদেশে বলছে। কি বলছে? একটা মোকদ্দমা আপনি গঠন করলেন, একটা আর্জি গঠন করলেন, কিন্তু আর্জি এমন ভাবে গঠন করলেন ভাষা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, তো এই ভাষার জিনিস নিয়ে আর্জি হয় না, আর্জি এমন ভাবে করবেন যে স্পষ্ট ভাবে করবেন, আর আপনার যত মনের কথা আছে ওই বিষয়বস্তু কেন্দ্রিক, সেটা জমি হোক, পদের অধিকার হোক, সকল কিছু সুন্দরভাবে ওখানে লিখতে হবে, এবং যার সঙ্গে যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট সেখানে সাবমিট করে দিতে হবে। তাহলে মোকদ্দমা গঠন সম্পর্কে 2 নাম্বার যে আদেশ এটা একটু ইম্পর্টেন্ট, বিশেষ করে 2-2 এবং 2-6টা খুব ইম্পর্টেন্ট। যেমন 2-2তে বলছে যে সমস্ত দাবিগুলো একসঙ্গে উপস্থাপন করতে হবে, যত দাবি আছে। এখন যদি কোনো দাবি আপনি উপস্থাপন না করেন তাহলে এটা আপনার ক্ষতি, পরবর্তীতে আর দাবি করতে পারবেন না। দাবি করতে পারবেন না মানে তা না, যেহেতু প্লিডিংস সংশোধনের বিধান আছে 6-17-তে, সুতরাং পারবেন, তবে আদালতের অনুমতি নিতে হবে। আচ্ছা, এখন যেটা বলি যে এই যে 2 নম্বরে বলা হচ্ছে যে একটা মামলার পক্ষ আমরা পাইলাম 1 নম্বর আদেশে, যেটা আলোচনা করলাম। 2 নম্বরে বলা হচ্ছে মামলার কারণ, তো কারণগুলো আপনি পৃথক কারণ পৃথক ভাবে আপনি বিচার করতে পারেন। যেমন 2-6টা কিন্তু মনে রাখবেন, এমন হতে পারে যে এই কোন সালে একটা লাস্ট যে বিজিএস পরীক্ষা ওখানে কিন্তু 2-6 থেকে প্রশ্ন আসছিল, তো লাস্ট বিজিএস এর প্রশ্নগুলো একটু দেখে নিয়েন, ওটা কিন্তু অত সহজসাধ্য প্রশ্ন না। ওটা আসলে কি বিরা ভাই, ওই যে দুইয়ের উদাহরণটা আসলো যে কোন সালের আপনি ওই ভাড়া দাবি করছেন, কোন সালের দাবি করেন নাই, ওই পরবর্তীতে ওই দাবি আর করতে পারবেন না যেগুলা সালের ভাড়া দাবি করে। ওটা তো বার আছে দাদা, ওটা বার আছে। তাছাড়া
একটা মোকদ্দমার কজ অফ অ্যাকশন, আপনি ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশন নিয়ে মনে করেন একটা মোকদ্দমা করার জন্য অনেকগুলো কারণ থাকবে। আপনি একটা জমির মামলায় হলো, জমির মামলায় দেখা গেল যে জমিটা আপনি দখল করবেন, তাহলে জমি যে এখন যদি বেদখল থাকে তাহলে বেদখল থেকে দখলে আনার মামলা করতে হবে, সেখানে সত্য ঘোষণার মামলা করতে হবে, সেখানে যদি কোনো মিনস প্রফিট থাকে সেটা করতে হবে, সেখানে যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া লাগে সেটাও করতে হবে, সেখানে যদি ম্যান্ডেটরি কোনো ব্যাপার স্যাপার থাকে সেটাও দিতে হবে, তারপরে সেখানে যদি আরো যদি কোনো কিছু অ্যাড করা যায়, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা আলাদা মামলাও করা যাবে। তো এই জন্যই 2 নাম্বার আদেশে 2 নাম্বারে বলছে যে আপনার যত দাবি আছে সবগুলো একসঙ্গে করতে হবে। আবার 2-6 বলছে যে আপনি দাবিগুলো আবার পৃথক পৃথক ভাবেও করতে পারবেন। 2 নাম্বার আদেশের 6 নাম্বার বিধি, তাহলে আপনি পৃথক পৃথক ভাবেও করতে পারবেন, আবার একসঙ্গেও করতে পারবেন। এটা নিয়ে লাস্ট বিজিএস একটা প্রশ্ন আসছিল, আমার প্রশ্নটা মামলা মনে হচ্ছে না, তো আপনারা দেখে নিন, পেয়ে যাবেন। আবার এই যে কজ অফ অ্যাকশন নিয়ে যদি আপনাদের মানে কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আবার ফার্স্ট ইনস্ট্যান্টেই, অর্থাৎ অবজেকশন অফ মিস জয়েন্ডার। এই মিস জয়েন্ডার মানে কিন্তু 1 নাম্বারের মিস জয়েন্ডার না, এই মিস জয়েন্ডার নামে অবজেকশন মিস জয়েন্ডার কজ অফ অ্যাকশনের মিস জয়েন্ডার, সেটাও কিন্তু সম্ভাব্য প্রথম সুযোগে দিতে হবে। তাহলে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন যদি করেই ফেলে যে একটা মোকদ্দমা আপনি কিভাবে দায়ের করবেন, তার কারণগুলো কি পৃথক পৃথক ভাবে করা যাবে না সকল কারণ একসঙ্গে করা যাবে, যে কারণটা আমি ইচ্ছাকৃত বাদ দেবো সেটা নিয়ে পরবর্তীতে আর দাবি করা যাবে কিনা। এরপরে দেখা গেল যে এই যে অবজেকশন, এই যে মোকদ্দমার কারণজনিত অবজেকশন সেটা কখন করতে হবে, তাহলে এই যে কয়েকটা সেকশন, এই কয়েকটা বিধি যদি আমরা জানি তাহলে কিন্তু এর উত্তর দিতে পারবো, তাছাড়া কিন্তু কোনোভাবে দিতে পারবো না। তাহলে মোকদ্দমার 2 নাম্বার আদেশে 2 নাম্বার অনুযায়ী সমস্ত কজ অফ অ্যাকশন একসঙ্গে নিয়ে আসতে হবে, নিয়ে মোকদ্দমাটা দায়ের করতে হবে। আবার আমরা পৃথক পৃথক ভাবেও পারি, দেখা গেল যে একটা প্রতিকার আমি চাচ্ছি, সেই প্রতিকারের এভিডেন্স আমার কাছে এখন নাই, তো দিয়ে তো আমার লাভ নাই, সুতরাং ওটা পৃথক ভাবে চাইতে হবে। তাহলে আপনি পৃথক পৃথক ভাবেও চাইতে পারেন, আবার একসঙ্গেও চাইতে পারেন। তবে এই যে কোন বিষয়ে যখন কোনো আপত্তি থাকবে সেই আপত্তিটা আবার ফার্স্ট ইনস্ট্যান্সে দিতে হবে। 2 নাম্বার আদেশের 7 নাম্বার বিধি। তাহলে 2 নাম্বার আদেশ থেকে আমরা 1, 2, 6 এবং 7 এই 4টা বিধি পড়ব। আর 1 নাম্বার তো আমরা বলে দিছি যে 1, 3, তারপরে 8, 9, 10 নাম্বার বিধি আর 13 নাম্বার বিধি 1 নাম্বার আদেশ থেকে। এগুলো একটু ভালো করে দেখবেন আর প্রিভিয়াস প্রশ্নগুলো খেলে প্রশ্ন পড়বেন, তাহলে অ্যান্সার অটোমেটিক মাথায় চলে আসবে। 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আদেশ আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে 5 নাম্বার আদেশ। তো 5 নাম্বার আদেশের শুধুমাত্র একটা সমন কিভাবে জারি হয় এই জিনিসটা, এই কনসেপ্টটা মাথায় শুধু রাখতে হবে। তাহলে একটা সমন তো আমরা জানি যে 5 কার্য দিবসের মধ্যে সমনটা ইস্যু করতে হবে। 5 কার্য দিবস, কিন্তু 5 দিন না, তাহলে 5 কার্য দিবসের মধ্যে সমনটা ইস্যু করতে হবে, এটা কিন্তু আদালতের জন্য ম্যান্ডেটরি। যদি সমন সংক্রান্ত কোনো বিষয় আসে তাহলে কিন্তু 5 নাম্বার আদেশের 1 নাম্বার থেকে আমাদের আরে ভাই কাশি হয়েছে বুঝছেন, না তারপরে একটু পানি খেয়ে নেন তাহলে এখন ভালো লাগবে। দেখছি ভাই আলোচনা করেন আর লাল চা খান। কার্য দিবসের মধ্যে তো আমরা সমনটা ইস্যু করলাম ম্যান্ডেটরি। এখন সমনটা আমরা সার্ভিস কিভাবে করব, সমনে কি থাকবে ভাই, এগুলো যদি আসে আপনারা 1 নাম্বার মানে বিধিটা একটু পড়ে নিন। সমন কার সিগনেচার থাকবে, কি থাকবে, এগুলো আসার সম্ভাবনা নাই, কারণ এত সহজ সরল প্রশ্ন আসবে না। আচ্ছা, সমনের যেটা আসতে পারে, সমনটা সার্ভিসটা আসলে কিভাবে হবে, তাহলে সমন আমরা 4টা ভাবে সার্ভিস করতে পারবো। প্রথমটা কি,
আদালতের কর্মকর্তার মাধ্যমে সমনটা সার্ভিস করা যাবে 5 নম্বর আদেশের 9 নম্বর বিধি, অথবা এই যে জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমনটা সার্ভিস করতে পারবো। এটাও 5 নম্বর আদেশের 9 নম্বর বিধি। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে 30 দিন, মানে কুরিয়ার সার্ভিস সমনটা সার্ভিস করার জন্য 30 দিন সময় পাবে। এই 30 দিনের মধ্যে তারা সার্ভিস করে যদি রসিদ, যে অ্যাকনোলেজমেন্ট কপিটা, ওটা যদি আদালতে পৌঁছায় দেয়, তাহলে সমনটা সার্ভিস হয়েছে বলে ধরে নেওয়া হবে। এছাড়াও এই 5 নম্বর আদেশের 9 নম্বর বিধির 9(3) যেটা নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই যে জারির অতিরিক্ত হিসাবে শর্ট মেসেজ, SMS, ভয়েস কল, তারপরে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বা ইলেকট্রনিক মেইল এর মাধ্যমে সমনটা সার্ভিস করা যাবে। তাহলে সমন সার্ভিস আমরা 1 নম্বর বিধি অনুযায়ী সমনটা আমাদের ইস্যু হইল, 9 নম্বর বিধি অনুযায়ী সমনটা আদালতের কর্মকর্তার মাধ্যমে সার্ভিস হতে পারে, অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে সার্ভিস হতে পারে, অথবা দেখা গেল যে এর অতিরিক্ত হিসাবে, ওগুলো তো পাঠাবেনি, এর অতিরিক্ত হিসাবে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, ইলেকট্রনিক মেল এর মাধ্যমে সমনটা দিতে হবে। তবে এই যে মিডিয়ার মাধ্যমে দিতে অবশ্যই অ্যাকনলেজ, তার যে প্রমাণ কপিটা রাখতে হবে। তাহলে 9টা গেল। এরপরে ব্যক্তিগতভাবেও সমনটা জারি করা যায়। ব্যক্তিগতভাবে আপনার 5 নম্বর আদেশের 12 নম্বর বিধিতে ব্যক্তিগতভাবে আদালত, যেহেতু দেওয়ানি প্রকৃতির মামলা হচ্ছে টাকার মামলা, আদালত মনে করেন আদালতকে টাকা দিবেন, আদালত নড়বে। আর সমনটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা এই মোকদ্দমার জন্য, মানে এটা সারা মামলাটা প্রশ্নবিদ্ধ হবে, বিচারটা প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং এই সমন সার্ভিসের ভাই অনেকগুলো পথ, অল্টারনেটিভ পথ খুলে রাখা হয়েছে। তাহলে ব্যক্তিগতভাবে জারি করা যায় কততে? 5 নম্বর আদেশের 12 নম্বর বিধিতে, এটাও মনে রাখবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে জারি করতে গেলে বা আদালত জারি করতে গেল সমনটা ওই ব্যক্তি নিচ্ছে না, তখন 5 নম্বর আদেশের 17 নম্বর বিধিতে দেখবেন যে সমন যদি নিচ্ছে না, ওই ব্যক্তি নাই, তখন ওখানে সাবালক, পরিবারের সাবালক সদস্যের নিকট সমনটা দিতে হবে। এরপরে আপনার সমনে কার স্বাক্ষর থাকবে ওগুলো যাব না, ওগুলো আসবে না। 16তে আপনারা দেখবেন প্রাপ্তি শিক্ষা টাপ্তি সেগুলো এগুলো আছে। তবে আপনার একবারে পলাতক হয়ে গেল, ওই সাবালক সদস্যও নাই, তখন আপনি সমনটা কিভাবে সার্ভিস করবেন? তখন করতে হবে যে 5 নম্বর আদেশের 17 নম্বর বিধি ইউজ করতে হবে। সেখানে কি হবে? ওই বাড়ির বহির্দ্বারের লটকায়ে সমনটা সার্ভিস করতে হবে, এবং সেখানে যে বাড়ির বহির্দ্বারে যে লটকানো হয়েছে এর একটা প্রমাণ রাখতে হবে। কিভাবে? ওখানে স্থানীয় লোকজন কাউকে সাক্ষী করতে হবে যে এখানে লটকানো হয়েছে কিনা। সমনের তো আমরা জানি যে 2টা কপি থাকে, তাহলে ওই কপিতে ওই ব্যক্তির স্বাক্ষর নিয়ে ওটা আদালতে জমা দিতে হবে, 17 নম্বর। এছাড়াও ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগেও সমন জারি করা যায়, এটা হচ্ছে 19 নম্বর বিধিতে দেখবেন যে ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগে অ্যাকনলেজমেন্ট ডিউ সহকারে, অর্থাৎ এডি সহকারে সমনটা সার্ভিস করা যায়। এরপরে বিকল্প জারি আমরা আসলো। তাহলে বিকল্প জারি কিন্তু অনেকটা ওই যে 17 নম্বর বিধির মতো সেম। এই পূর্বের সকল সিস্টেমই রহিত হয়ে গেল, হইল না, সম্ভব হইল না। তখন যাই বিকল্প জারি করতে পারবেন আপনার ওই যে প্রকাশ্য স্থানে লটকায়ে এবং নিউজ পেপারে, খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করেও সমন সার্ভিস করা যায়, 20 নম্বর বিধি। এরপরে সমনের পরিবর্তে যদি পত্র প্রেরণ নামে একটা জায়গা আছে, 30 নম্বর বিধি। যদি সমাজের সম্রাট ব্যক্তি হয় তাহলে সমনের পরিবর্তে পত্র প্রেরণ করা যায়। তারপরে আপনার আরো কিছু আছে, জেলের মধ্যে কিভাবে সমনটা প্রেরণ করবেন, তারপরে সেনাবাহিনী, নৌবাহিনী, সৈনিকদের উপরে কিভাবে সমন সার্ভিস করবেন,
বেসামরিক ব্যক্তিদের কর্মকর্তাদের বেসামরিক ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানের কাছে দিতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী এগুলো হলে তাদের সিওর কাছে দিতে হবে, অর্থাৎ কমান্ডিং অফিসার 28 নাম্বার। এবং জেলে যদি দেন তাহলে অবশ্যই জেলের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমনটা দিতে হবে, 24 নাম্বার বিধি। এই কটা সমন সার্ভিসের এই বিষয়টা যদি প্রশ্ন দেয় তাহলে আমাদের 5 নম্বর আদেশের 1 নম্বর বিধি, 9 নম্বর বিধি, 12 নম্বর বিধি, তারপরে 9 3টা তো উল্লেখ করবেন, 9 3টা স্পেশালি উল্লেখ করবেন, যেহেতু ওটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এবং ইলেকট্রনিক মেল। এবং যদি না নেই তাহলে 17 নম্বর বিধি করবেন, ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসাবে ওই যে 19 নম্বর বিধি যেটা এডি ডাক যুগে ওটা উল্লেখ করবেন। তারপরে বিকল্প জারিটা 20 নম্বর বিধি জারি করবেন এবং সমনের পরিবর্তে পত্র প্রেরণ 30 নম্বর বিধিতে উল্লেখ করবেন। আর প্রশ্নের মার্ক যদি 10 হয় তাহলে ওই যে জেলে কিভাবে সমন জারি করা যায়, সেনাবাহিনী বা নৌবাহিনী সৈনিকের নিকট কিভাবে সমন করা যায়, অন্যান্য কর্মকর্তার নিকট কিভাবে সমন জারি করা যায়, আপনার 24 নম্বর বিধি, 25 নম্বর বিধি, 28 নম্বর বিধি এবং 30 নম্বর বিধি উঠাই দেবেন। এখানে সমন থেকে সাধারণত প্রশ্ন হয় না, এই জন্য এটা নিয়ে অতটা বেশি করা দরকার নেই, শুধু সার্ভিসটা আমাদের পড়লেই হবে। এরপরে আমরা আসবো হচ্ছে প্লিডিংস, সেখান থেকে প্রশ্ন হয়। তাহলে প্লিডিংস থেকে অবশ্যই প্রশ্ন হবে, বেশি জায়গা না, এই যে 1, 2 আর 17 আর কোন জায়গা থেকে আসে না। তো একে কি আছে ভাই, প্লিডিংসটা আসলে কাকে বলে? এটা আইনের উল্লেখ পূর্ব যদি আসে তাহলে প্লিডিংস যদি আসে, এর যদি যোগ হয় তাহলে আরজি এবং লিখিত জবাব। আর শুধু প্লিডিং যদি আসে তাহলে আরজি বা লিখিত জবাব। তাহলে প্লিডিংস, আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায় একটা প্রশ্ন আছে যে প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট নট ইন এভিডেন্স। তাহলে প্লিডিংস এর শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টটা, প্রকৃত ঘটনাটা কি হয়েছে, কোত্থেকে কিভাবে গেল, কে সম্পদটা কিভাবে পাইলো, এই জিনিসটা উল্লেখ করতে হবে। কিন্তু প্লিডিংসে এর সমর্থনে এই এভিডেন্স আছে, এই সমর্থনে এই এভিডেন্স আছে, ও জানে, ও এটা করে সেটা করে, এগুলো দেওয়ার দরকার নেই। এবং এই আইনে আছে এগুলো, প্লিডিংস এগুলো দেওয়া দরকার নেই। প্লিডিংস এগুলো সাক্ষ্য প্রমাণে দিবেন, অর্থাৎ প্লিডিংস এর আলোকে আপনারা সাক্ষ্য প্রমাণে এগুলো দিতে হবে। তবে প্লিডিংস এর শুধুমাত্র ঘটনাটাই উল্লেখ করতে হবে। এই জন্য বলছে যে প্লিডিং স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট নট ইন এভিডেন্স। এখান থেকে বারবার ইংলিশ অংশটা জুড়ে দিয়ে প্রশ্নটা করতেছে, এটা ব্যাখ্যা দিলেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্লিডিংসটা সংশোধন। এই একটা জায়গা থেকেই বারবার বিভিন্ন বিনিয়ে মানে এই একটা প্রশ্নই করে, প্লিডিংসটা কিভাবে সংশোধন হবে, কখন সংশোধন হবে, প্রবলেমেটিকও দিয়ে দেয়। তো মনে করেন মামলার রায় ঘোষণা হয়েছে তখন প্লিডিংসটা সংশোধন হবে কিনা। এই যে প্লিডিংস সংশোধন 17 নাম্বার, এটা খুবই মাথা ঠান্ডা রেখে এটা আমাদের বুঝতে হবে যে প্লিডিংসটা আসলে কি কি কারণে সংশোধন হচ্ছে, কখন সংশোধন হচ্ছে। তো এখানে 17 নাম্বার কিন্তু বলেই দিছে যে আদালতের কার্যধারার যে কোনো পর্যায়ে একটা প্লিডিং সংশোধন হবে। আদালতের কার্যধারার যদি যে কোনো পর্যায়ে একটা প্লিডিং সংশোধন হয় তাহলে আদালতের কার্যধারা, আমরা জানি যে আপিলটা কিন্তু একটা মামলার, একটা মোকদ্দমার ধারাবাহিক অংশ আপিল, সুতরাং আপিলেও প্লিডিং সংশোধন হতে পারে। তাহলে প্লিডিংস সংশোধন হতে পারে, প্রথম আমরা ক্লু পেলাম প্লিডিং সংশোধন সম্পর্কে 6 নম্বর আদেশের 17 নম্বর বিধিতে আছে। এবং 16 নাম্বারটা একটু পড়ে রাখবেন যে প্লিডিংস কর্তন, এই কর্তনের সঙ্গে সংশোধন কিন্তু মিল আছে। কর্তন করেন আর যাই করেন সূত্রদায়ী কিন্তু করতে হবে, আপনি 16 মলে এগুলোতে করতে পারবেন না। কারণ ওই প্লিডিংস থেকে আরজি বা জবাব থেকে কোনো কিছু কাটেন আর জোড়েন, কাটাছিরা যাই করেন 6 সূত্রদায়ী করতে হবে। তো আমরা এই প্লিডিংসটা 6 সূত্রতে আছে, প্লিডিংসটা মোকদ্দমার যে কোনো সময় করা যায়,
আর প্লিডিংসটা কি কি কারণে সংশোধন করা যায় এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। তাহলে 6-এর সূত্রতে 2-3টা কারণ এখানে আসে। একটা প্লিডিংসে যদি অপ্রয়োজনীয় অংশ থাকে, কুৎসাজনক অংশ থাকে, এটা প্লিডিংটা সংশোধন করা যায়। আরেকটা জায়গা আছে আমাদের প্লিডিংসের, সেটা হচ্ছে যে 153 নাম্বার সেকশন। 153 নাম্বার সেকশনে আমরা দেখব যে এই যে বিচার্য বিষয় নির্দিষ্টকরণে মামলার কার্যধারার যে কোনো পর্যায়ে আপনি কি করতে পারবেন, প্রয়োজনীয় সংশোধনী করতে পারবেন, প্লিডিংসটা সংশোধন করতে পারবেন। আর 52তে যেটা বলা আছে যে রায়, আদেশ এবং ডিগ্রি সংশোধন, ওটা ডিফারেন্ট কেস, ওটার সঙ্গে রিভিউ জড়িত। কিন্তু প্লিডিং সংশোধনের যে জায়গাটা, এটার সঙ্গে কিন্তু 153 জড়িত, 153 নাম্বার সেকশন। এছাড়াও আমি কিন্তু আগে ওই 1 নম্বর আদেশে 10 নম্বরের 4টাও জড়িত। যদি বিবাদী সংযোজিত হয় তাহলে প্লিডিং সংশোধন করতে হবে। তাহলে আমরা অলরেডি 3-4টা কারণ কিন্তু পেয়ে গেছি। কি পেয়েছি? 6 নম্বরের 17 নম্বর বিধি অনুযায়ী যদি কুৎসামূলক হয়, অপ্রয়োজনীয় অংশ হয়, মামলার গুণাগুণের সাথে সম্পর্কিত নয়, এই কারণে প্লিডিংসটা সংশোধন করা যাবে বা কর্তন করা যাবে। আবার 112 অনুযায়ী যদি প্রকৃত প্রশ্ন নির্ধারণের প্রয়োজন হয় তখনও প্লিডিংসটা সংশোধন করা যাবে, 153 নম্বর সেকশন। আবার 1 নম্বর আদেশের 10 নম্বর বিধির 4 নম্বর উপবিধিতে বলা আছে যে বাদী যদি কোনো মোকদ্দমায় সংযোজিত হয় তাহলে প্লিডিংসটা সংশোধন করতে হবে। তাহলে আমরা অলরেডি 5টা কারণ পেয়ে গেছি। এছাড়াও এমন একটা কারণ, যে কারণটা যদি দেয়া হয় তাহলে মোকদ্দমার প্রকৃত প্রশ্ন নির্ধারণ এবং মোকদ্দমাটার নিষ্পত্তিতে সহজীকরণ হবে। তাহলে প্লিডিংসটা সংশোধনের উদ্দেশ্যে কিন্তু বিচার্য বিষয় সঠিকভাবে নির্ণয় করা, এই জন্য প্লিডিংস সংশোধন। এবং স্যার এটার সঙ্গে অ্যাড করছিল প্লিডিংস তখনই সংশোধন যেন মোকদ্দমার প্রকৃতিটা ঠিক থাকে, মোকদ্দমার বৈশিষ্ট্য যেন ঠিক থাকে। প্লিডিং সংশোধন যারা, যদি মোকদ্দমার বৈশিষ্ট্য প্রকৃতি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু প্লিডিং সংশোধন আদালত অনুমতি দিবেন না। আর প্লিডিং সংশোধন চাইলেই করতে পারবেন না, আদালতের আগে ক্লিয়ারটা নিতে, আদালতের আগে অনুমতিটা নিতে হবে, দেন প্লিডিং সংশোধন করা যাবে। আদারওয়াইজ তাহলে প্লিডিংস বলতে আমরা কি বুঝি? আর্জি বা লিখিত জবাব। তাহলে লিখিত জবাবও কিন্তু সংশোধন করা যাচ্ছে, আবার আর্জিও সংশোধন করা যাচ্ছে, যেহেতু প্লিডিংস মানে আর্জি বা লিখিত জবাব। তাহলে দুটাই সংশোধন করা যাচ্ছে। বেশ কয়েকটা আমরা কারণ বললাম, যে এই যে 6-এর 16, 153, 1 নম্বর আদেশের 10-এর 4, এবং আমরা কি বলবো, এই যে আপনার 17 নম্বরে একটু আরেকটু উল্লেখ করে দিবেন যে একটা প্রকৃত প্রশ্ন নির্ধারণে, একটা মোকদ্দমার প্রকৃত প্রশ্ন, প্রকৃত বিচার্য বিষয় নির্ধারণের জন্য প্লিডিং সংশোধন যদি প্রয়োজন হয় তাহলে প্লিডিং সংশোধন করা যাবে। এখন প্লিডিং সংশোধনটা আপনি ফার্স্ট ইনস্ট্যান্স মোকদ্দমার যে কোনো সময় করা যাবে, কিন্তু তাই বলে আদালতের কাছে আপনি যে অনুমতিটা নেবেন সেখানে অবশ্যই আপনাকে এটা উল্লেখ করতে হবে যে আমার যথেষ্ট কারণ এখানে আছে, আর যে কারণগুলো দিচ্ছি সেই কারণগুলো আমি মানে মামলাকে বিলম্বিত করার জন্য করছি না। একটা প্লিডিংস মামলাকে বিলম্বিত করার জন্য না, মামলাকে অন্য পথে চালিত করার জন্য না, আমার প্লিডিংসটা গুড ফেইথে আমি প্লিডিংসটা অনুমতিটা চাচ্ছি। এবং আরেকটা বিষয় করতে হবে, মনে করেন এই গুড ফেইথটা অবশ্যই আদালতকে আশ্বস্ত করতে হবে, প্রমাণ করতে হবে যে আমার প্লিডিং সংশোধনের যথেষ্ট কারণ আছে, আর এখানে কোনো দেরি করা, মনে করেন যে সংশোধন করতে পারতেন কিন্তু আপনি তামাদি করছেন, নিজে নিজে দেরি করছেন, এটাও আদালত বিবেচনায় নেবে না তখন। অর্থাৎ আদালত দেখবে যে আপনি অত্যন্ত তৎপর ছিলেন, এখানে গুড ফেইথ ছিল, আর প্লিডিং সংশোধনের যথেষ্ট কারণ আছে, যে কারণগুলো আমরা এতক্ষণ বললাম, যে 16 নম্বর বিধি, 153 নম্বর বিধি, 1 নম্বর 10-এর 4 নম্বর বিধি, প্লিডিং। এখন প্লিডিং সংশোধন আমরা কখন করব? প্লিডিং সংশোধনটা আমরা মোকদ্দমার যে কোনো পর্যায়ে যেহেতু করা যায়, সেহেতু মোকদ্দমার কার্যধারা বলতে আমরা কি বোঝাই?
একটা কার্যধারা যখন স্টার্ট হয় এবং একটা কার্যধারা যখন শেষ হয়, এই সময়টা প্লিডিং সংশোধন করা যাবে। তার মানে কি, আপনাকে যদি বিভ্রান্ত করার পরে রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়? অবশ্যই করা যাবে। যদি রায় ঘোষণার পর সংক্ষুব্ধ পক্ষ ওটা নিয়ে আপিল করে বা রিভিশন করে, তাহলে সেখানে যদি প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য আপনার ওই সংশোধনীটা সহায়ক হয়, তাহলে অবশ্যই করা যাবে। তার মানে কি, প্লিডিংস আপনি আপিলেও করতে পারবেন। এই সংক্রান্ত একটা কেস ল দিতে পারেন যে রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস, এটা হচ্ছে যে 36 জিএলআর 253 পেজ। এখানে দেখবেন যে প্লিডিংসটা যে কোনো পর্যায়ে করা যায়, রিভিউ তো করা যায়, রিভিশনও করা যায়, এমনকি আপিলেও করা যায়। এই মামলার মন্তব্য এটা বলছে। সুতরাং এই যে রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস, এটা যদি দেন তাহলে প্লিডিং সংশোধনের জন্য একটা উপযুক্ত প্রশ্নের অ্যান্সার হবে। রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস 36 জিএলআর অ্যাপিলেট ডিভিশনের 253 নম্বর পেজ। এই যে প্লিডিং সংশোধন সম্পর্কে এই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। আর প্লিডিং সংশোধনের আরেকটা সময়সীমা আছে। আপনার মনে করেন 7 নম্বর আদেশের 11 নম্বর, ওটা আমরা আসতেছি। এই প্লিডিং সংশোধনে আর কোনো প্রশ্ন আসবে না, এখন আসবে হচ্ছে 7 নম্বর অর্ডার। তো 7 নম্বরে আমরা কি পাই? আরজি পাই। ইয়ে ভাই, বোঝা যাচ্ছে কি? রিভিউ করা যাবে, তারপরে দেখা গেল যে নতুন করে আরজি করা যাবে। তাহলে এই যে আরজি প্রত্যাখ্যান আর আরজি খারিজ, এই সূক্ষ্ম কিছু জিনিস দিয়ে দিবে। কিন্তু দেখা গেল যে দুতরফা শুনানির পর আরজিটা আদালত কোন ত্রুটির কারণে, বাদের ত্রুটির কারণে খারিজ করে দিল, অথবা আদালত যেহেতু জাজমেন্ট ইন অ্যাডমিশন করে দেয়, অনেকগুলো জাজমেন্ট ইন অ্যাডমিশন করে দেয়। দেখা গেল যে একটা পর্যায়ে এসে জাজমেন্ট ইন অ্যাডমিশন 12(6) অনুযায়ী জাজমেন্ট ইন অ্যাডমিশন দিতে দিতে মোকদ্দমার কোনো কজ অফ অ্যাকশনই নাই। তাহলে কজ অফ অ্যাকশন যখন নাই, অর্থাৎ বাদীর পেয়ার ছিল 3টা, তাহলে যে প্রসিডিং এর মাঝে মাঝে জাজমেন্ট অ্যাডমিশন দিতে দিতে 3টা পেয়ারই আদালত ফুলফিল করে দিছে, তাহলে তার কজ অফ অ্যাকশন নাই, তখন মোকদ্দমা চলবে না। তাহলে এই যে আরজি প্রত্যাখ্যান, প্রধান কারণ হচ্ছে মোকদ্দমার কজ অফ অ্যাকশন যদি না থাকে, আরজিটা প্রত্যাখ্যান করে দিবে। দ্বিতীয় এবং তৃতীয় কারণ খুবই সহজ সাধ্য একটা জিনিস, যখন মোকদ্দমাটির বিষয়বস্তুর ভ্যালুয়েশন ঠিক মতো না করে। কারণ যেহেতু পিকুনারি জুডিশন অনুযায়ী মোকদ্দমার ভ্যালুর উপরই আদালত নির্বাচন হয়, মোকদ্দমার ভ্যালুর উপরই স্টেম চার্জ নির্ধারিত হয়, এই জন্য ভ্যালুয়েশন যদি সঠিক না হয়, এক্ষেত্রে আবার 21 দিনের একটা বিধান আছে এবং 149-এর একটা বিধান আছে, যে আপনি ভ্যালুয়েশন সীমা চেঞ্জ করে নিতে পারবেন। 149 আবার 21 দিন এই ভ্যালুয়েশন সংশোধন করার জন্য 21 দিন পাবেন। আর আদালত যদি 21 দিন নির্দিষ্ট করে না দেয়, তাহলে আপনি 14 দিন পাবেন। প্লিডিং সংশোধন যে ওই যে 13 নম্বর, সরি আপনি 6 নম্বরের কত 18 মনে হয়, 18তে আপনি 14 দিন আছে। সো এই যে 4টা কারণ, একটা কজ অফ অ্যাকশন, আরেকটা হচ্ছে যে মোকদ্দমার ভ্যালুয়েশন ঠিক মতো না হয়, ভ্যালুয়েশনের উপর স্টেম চার্জ ঠিক মতো না দেওয়া, তারপরে অন্য কোনো আইন দ্বারা, মানে যদি সেটা নিষেধ থাকে বা বারিত থাকে, বা তামাদি আইন দ্বারা বারিত থাকে, যেটাই হোক, তামাদিটাই এখানে নির্দেশ করছে। তো তাহলে মোকদ্দমাটি হচ্ছে প্রত্যাখ্যান হচ্ছে। এটা কিন্তু মোকদ্দমার একদম বিগিনিং স্টেজে, মানে শুরুর স্টেজে। সুতরাং যেহেতু শুরুর স্টেজে, এই জন্যই একটা বিধান রেখে দিছে যে নতুন করে আরজি আপনি দিতে পারবেন। আবার 2 অনুযায়ী যেহেতু এটা ডিগ্রির সমতুল্য, আপনি আপিলও করতে পারবেন। তাহলে আরজি প্রত্যাখ্যানের প্রতিকার হচ্ছে 2টা আমরা পাইলাম।
এবং এই দুইটার মধ্যে আরো দিতে পারেন যে এর যদি ভ্যালুয়েশন বা কোর্ট ফিস জনিত কোনো প্রবলেম হয় সেগুলোর প্রতিকার কি, তাহলে সেগুলোর প্রতিকার 21 দিন দিবে প্রথমে। 21 দিন দেওয়ার পরও যদি আপনি না পান, তখন যায় ওর সময়সীমার মধ্যে আপনি আবার 149 অনুযায়ী দরখাস্ত দাঁড়ি করলে সময় এনলার্জমেন্ট করতে পারেন। সুতরাং এই যে মোকদ্দমার বিষয়বস্তু ভ্যালুয়েশন বা স্টেম চার্জ এগুলো মেজর কারণ না, এগুলো সংশোধনযোগ্য। তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমাদের আর্জিটা সংশোধন হচ্ছে। 7-11 বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে একটু কিন্তু প্রশ্ন করে, প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রশ্ন ধরেন এরকম আসছে যে আর্জিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, তারপরে দেয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়, এগুলো তো সহজসাধ্য প্রশ্ন। কি কি কারণে আর্জি খারিজ করা যায়, আর্জি খারিজের আইনগত তাৎপর্য কি, আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার আছে কি। এখন ভাই এই ধরনের সহজসাধ্য প্রশ্ন আসবে না। আমি আইন পাঠের প্রশ্নগুলো দেখতেছিলাম, কঠিন প্রশ্ন কই একটা প্রশ্ন পাইছি, যেমন একটি মোকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আর্জি প্রত্যাখ্যান মর্মে আদেশ দেন। বাদী আদেশের 25তম দিনে একটি দরখাস্ত দিয়ে মায়ের মৃত্যুর কারণে সময় মতো স্ট্যাম্প পেপার সরবরাহ করতে পারে নাই বক্তব্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দিয়ে অতিরিক্ত 7 দিন সময় প্রার্থনা করেন। এ বিষয়ে দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের বিধান উল্লেখে দরখাস্তর রক্ষণীয়তা মতামত দিন। এখন সময় দেয় সাধারণত 21 দিন, কিন্তু উনি 25তম দিনে আবেদন করছে, তাহলে আবার মায়ের অসুস্থতা দেখাইছে কজ হিসাবে। তাহলে এটা আর যেটা প্রথমত খারিজ করে দিবে নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা দেখি যে 149 নম্বর সেকশন, 149 নম্বর সেকশনে দেখবেন যে কোর্ট ফিস ঘাটতি পূরণের ক্ষমতা, এখানে কিন্তু না 148 সময় বৃদ্ধিকরণ। এখানে দেখবেন যে ক্ষেত্রে আইনে নির্ধারিত অনুমোদিত কোনো কার্য করার জন্য আদালত পর্যায়ক্রমে নির্ধারণ মঞ্জুর করেন আদালতের, তাহলে আমরা এখানে পাই যে যদিও 7 আদেশের 11 অনুযায়ী 21 দিনের বিধান নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, তথাপিও আদালত সময় বৃদ্ধিকরণ সংক্রান্ত বিধিবিধান 148 এবং 149 নম্বর সেকশনে রেখে দিচ্ছেন। সুতরাং সেখানে পর্যাপ্ত কারণ সাপেক্ষে আবার সময় কিন্তু বৃদ্ধি করা যায়। এবার যে 21 দিনের মধ্যে দিতে হবে, সময় বৃদ্ধি করা যাবে না, বিষয়টি তা না, কিন্তু ডিরেক্ট দিতে পারবে না, অবশ্যই আদালতের আগে অনুমতি নিতে হবে। তাহলে আমাদের 7 নম্বর আদেশের 11টা খুব ইম্পর্টেন্ট, আর 7 নম্বর আদেশের 1 থেকে 6 পর্যন্ত একটা আর্জিতে কি কি থাকবে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমরা দেখে নিয়ে। আর 8 নম্বর আদেশে আমরা পাই হচ্ছে যে রিটেন স্টেটমেন্ট, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন স্টেটমেন্ট আর কত দিনের মধ্যে বা কত কার্য দিবসের মধ্যে দেওয়া হয়, আর রিটেন স্টেটমেন্টের জন্য সেটআপটা আসলে কি, আর ইকুইটেবল সেটআপ কি, এবং কাউন্টার ক্লেম কি। তাহলে কাউন্টার ক্লেম, ইকুইটেবল সেটআপ মানে একই মোকদ্দমায় আপনি বাদী আর্জিতে যেটা দাবি করলো বিবাদী হিসাবে, এটা অর্থের মোকদ্দমা হতে পারে, তাহলে বিবাদী হিসাবে একটা পরিমাণ দাবি করলো, যে পরিমাণটা বাদীর দাবির থেকে কম, তাহলে এই কমটুকু বাদ দিয়ে, কমটুকু ওই যে বাদীর দাবি থেকে বাদ দিয়ে যত টাকা থাকবে তত টাকা হচ্ছে যে কজ অফ অ্যাকশন, এটাই হচ্ছে সেটআপ। আর ইকুইটেবল সেটআপ হচ্ছে যে আপনি ওই মামলার মোকদ্দমার বিষয়বস্তুর সঙ্গে না, বাদী যেটা দাবি করছে, বিবাদী দেখা গেল যে অন্য একটা প্রসঙ্গে সে টাকা পায়, অন্য একটা প্রসঙ্গে বাদী ধরেন ওই যে দোকানের জিনিসপত্র চুরি টুরি করার জন্য বাদী করলো যে
দোকানের কর্মচারীর নিকটে একটা করলো, অর্থ মোকদ্দমা করলো 50,000 টাকা। এখন দোকানের কর্মচারী বললো যে আমার সে 6 মাস বেতন দেয় নাই, তাহলে 1 মাসের বেতন যদি 5,000 টাকা হয়, তাহলে 6 মাসের বেতন 530,000 টাকা আমার এখান থেকে বাদ দেন। এই যে আদালত একটা ইকুইটি, একটা সাম্যতা, একটা ন্যায় বিচার নির্দিষ্ট করবে, এটাই হচ্ছে ইকুইটেবল সেটআপ। আর কাউন্টার ক্লেম সম্পর্কে আমরা জানবো একদম ওই যে 21 নম্বর যে আদেশ, 21-এর মনে হয় এটা 21-এর 19 কাউন্টার ক্লেম। এটা কিন্তু পৃথক মামলা, কাউন্টার ক্লেম, সরি, এটা পৃথক মামলা হতে পারে, একই মামলা হতে পারে। মানে আপনি যে টাকা চাইছেন, বিবাদী তার থেকে আরো বেশি টাকা দাবি করতেছে, কাউন্টার করতেছে। এই জিনিসগুলো এই যে 8 নাম্বার অর্ডারে আসে, যে কোনটা হচ্ছে যে সেটআপ, কোনটা ইকুইটেবল সেটআপ, কোনটা কাউন্টার ক্লেম, আর কত দিনের মধ্যে এই যে লিখিত জবাবটা দিতে হবে। আবার লিখিত জবাবের আপনি কিভাবে দিবেন, কেমনে দিবেন, এগুলো লিখিত জবাব আপনি দিতে পারবেন। মনে করেন এইরকম যদি আসে যে আরজি বা লিখিত জবাবের বৈশিষ্ট্যগুলো লিখো, উপাদানগুলো লিখো, তখন আরজির উপাদান তো আপনি যথেষ্ট উপাদান পাবেন 7 নম্বর আদেশে। কিন্তু 8 নম্বরে আপনি দেখবেন যে ওই যে অভিযোগের যে উত্তরটা দিবে সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং স্পেসিফিক ভাবে অস্বীকার করতে হবে, 5 নম্বর বিধি, এগুলো অ্যাড করে দিবেন। যেভাবে প্রশ্ন আসুক ওই এভাবে আমাদের যদি বেসিক জানা থাকে আমরা উত্তর পারবো। এছাড়াও আপনি সাবস্কুয়েন্ট প্লিডিং করে দিতে পারবেন। 9 নম্বর বিধিতে আছে সাবস্কুয়েন্ট প্লিডিং। সাবস্কুয়েন্ট প্লিডিংটা কখন? যখন দেখা গেল যে মামলার একটা পর্যায়ে এসে আপনার মনে হইলো যে আমার এই প্লিডিংসটা ফুলফিল হয় নাই, তখন আদালতের কাছে অনুমতি নিতে হবে। মাননীয় আদালত, আমার আরো কিছু বক্তব্য আছে এই ব্যাপারে, আপনি যদি অনুমতি দেন আমি দাখিল করব। তখন আদালত একটা নির্দিষ্ট ডেট দেয়, তখন সেই ডেটে আদালত ওই প্লিডিংসটা তার ইয়েটা শোনে এবং আদালত লিপিবদ্ধ করে নেয়। এখন সেই দিন যদি সে অনুপস্থিত থাকে, উপস্থিত থাকলো না, তখন যাই কিন্তু আদালত রায় ঘোষণা করে দিতে পারে যে 8-10। তাহলে সাবস্কুয়েন্ট প্লিডিং যখন দিতে পারে না তখন সেই হিসেবে আদালত রায় করে দিই। এইরকম অনেক সময় দেখেন জাজমেন্ট অ্যাডমিশন যেহেতু আসছিল কোন বারে যেন 12/6, এবারে এরকম আসতে পারে যে সাবস্কুয়েন্ট প্লিডিংটা আসলে কি। সাবস্কুয়েন্ট প্লিডিংস যদি কেউ দাখিল না করে তাহলে আদালতের করণীয় কি, একটা ছোট্ট 2-3 মার্কের প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে সাবস্কুয়েন্ট প্লিডিং হচ্ছে ওটাই যে কোনো পক্ষের আবেদন কর্মে যখন আদালতের নিকট একটি দরখাস্ত দেওয়া হয় বা প্রার্থনা করা হয় যে আমাদের অতিরিক্ত আরো প্লিডিংস আছে, অতিরিক্ত আরো কথাবার্তা আছে, তখন আদালত যখন তাদেরকে অনুমতি দেয় তখন তারা যে প্লিডিংসটা দেয় সেটাই হচ্ছে সাবস্কুয়েন্ট প্লিডিং। এখন সাবস্কুয়েন্ট প্লিডিং আদালত অনুমতি দিলেন কিন্তু আর দাখিল করলো না, তখন যায় আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে। রায় কি? বাদী হইলে খারিজ, বিবাদী হইলে একতরফা। এই এরপরে আমরা আসবো 9 নাম্বার। 9 নাম্বার তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো 9 নাম্বারের আমাদের 4টা পার্ট ছোট্ট ছোট্ট করে, অর্থাৎ 4টা খণ্ডে পড়তে হবে এটাকে। প্রথম খণ্ড যেটা, প্রথম পার্টে আমরা পড়বো হচ্ছে যে 1 নাম্বার পড়ার দরকার নাই। 1 নাম্বার আসলে একটা মকদ্দমার অ্যাপিয়ারেন্সটা কার মাধ্যমে হবে, পক্ষদের মাধ্যমে হবে, উকিলের মাধ্যমে হবে, এটাই, ওটা দরকার নাই। আমাদের 2, 3 আর 4 এটা 1 নাম্বার খণ্ডে আমরা পড়বো। অর্থাৎ আমরা যদি মনে করি যে একটা 4 পর্বের নাটক এটা, তাহলে প্রথম পর্বটা হচ্ছে এরকম যে 2 নাম্বার, 2, 3 এবং 4 নিয়ে একটা প্রথম পর্ব। সেটা হচ্ছে যে মোকদ্দমার খরচ যদি না দেয়, স্ট্যাম্প চার্জ যদি না দেয় বাদী, তাহলে মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে। আবার 3 নাম্বারে বলছে যে বাদী বিবাদী দুটাই শুনানির দিন অনুপস্থিত, কেউ আসে নাই, তখনও মোকদ্দমা খারিজ হয়ে যাবে। তাহলে মোকদ্দমা এই 2টা কারণে, 2 এর মাধ্যমে খারিজ হতে পারে, 3 এর মাধ্যমে খারিজ হতে পারে। এই খারিজের প্রতিকার আবার 4 কি নতুন করে মোকদ্দমা রুজু করতে পারবে অথবা এই যে খারিজ রদ রহিত করতে পারবে তামাদি আইনের 163 অনুযায়ী 30 দিনের মধ্যে আবেদন করে, এবং সেখানে অবশ্যই সাফিসিয়েন্ট কজকে উল্লেখ করতে হবে। এখানে সাফিসিয়েন্ট কজ মাস্ট। আচ্ছা, এখন দ্বিতীয় পর্ব যাই।
দ্বিতীয় পর্বে আসলে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে আপনাকে অবশ্যই যে কোনো খারিজ টারিজ যাই কিছুই করেন আগে নিশ্চিত হতে হবে আপনি নোটিশ বা সমনটা ঠিক মতো জারি হয়েছিল কিনা। আপনি দেখলেন যে সমন জারি হয় নাই, সমন জারি না হয় সমন ফেরত আসছে, এই ফেরত আসার 30 দিনের মধ্যে, এই ফেরত আসার 30 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে পুনরায় যদি সে সমনের জন্য আবেদন না করে তাহলে মোকদ্দমাটি খারিজ করে দেবে আদালত। তাহলে দ্বিতীয় পর্বে আমরা জানলাম যে সমন যদি সঠিকভাবে জারি না হয়, যদি ফেরত আসে, আবার পুনরায় জারির জন্য 30 দিনের মধ্যে যদি আবেদন না করা হয় তাহলে সমনটা কিন্তু একদম আদালত ওই মোকদ্দমাটা খারিজ করে দিবে। এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে যে এর বিরুদ্ধে বাদী নতুন করে মোকদ্দমা রুজু করতে পারবে। আরেকটা জিনিস পারবে, সেটা হচ্ছে রিভিশন করতে পারবে। তাহলে রিভিশন কখন করতে পারবে? যখন আপনি এই যে মোকদ্দমাটা আপনি নতুন করে মোকদ্দমা রুজু করলেন অথবা নতুন করে আপনি সমনের জন্য আবেদন করলেন, এখন আদালত সেটা নিচ্ছে না, না সমন দেওয়া আর সুযোগ দেওয়া যাবে না, তখন যে আপনি রিভিশন করবেন। তাহলে দ্বিতীয় পর্বে 5 নাম্বারে আমরা 2টা প্রতিকার পাইলাম। একটা প্রতিকার হচ্ছে যে নতুন করে মোকদ্দমা, আরেকটা হচ্ছে রিভিশন। আর সমন যদি জারি সঠিকভাবে জারি না হয়ে যদি ফেরত আসে তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে আবার জারির জন্য আবেদন করতে হবে। তাহলে দ্বিতীয় পর্ব শেষ। এখন আসেন তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব বলল যে 6 নাম্বার বিধিতে আছে তৃতীয় পর্ব 6, 13, 13 ক, এটা হচ্ছে তৃতীয় পর্ব। তাহলে 6 নাম্বার বিধি, 13 নাম্বার বিধি, 13 ক নাম্বার বিধি একসঙ্গে মনে রাখতে হবে যে শুধুমাত্র বাদী হাজির হইল কিন্তু বিবাদী উপস্থিত হইল না। শুধু উপস্থিত হইল না এই কারণেই কিন্তু আপনি মোকদ্দমাটা একতরফায় দিতে পারবেন না। 3টা বিষয় আপনাকে কনফার্ম হতে হবে। 1 নাম্বার হচ্ছে যে এই যে সমন জারিটা সঠিকভাবে হয়েছিল কিনা, এবং সমন যদি ফেরত আসে তাহলে দ্বিতীয়বার তাকে সমন দেওয়া হয়েছিল কিনা, এবং 3 নাম্বার কথা, সমন দেওয়ার পর ওই বিবাদী যথেষ্ট সময় পেয়েছিল কিনা আদালতে উপস্থিত হওয়ার। যদি আদালতে উপস্থিত হওয়ার মতো যথেষ্ট সময় না পাই তাহলে আদালত একতরফার দিকে যাবে না। বিবাদী মনে করেন কক্সবাজার আছে, মামলাটা হচ্ছে রংপুরে। এখন আপনি ভয়েস মেল দেন আর যাই দেন, আপনার আগামীকাল হচ্ছে শুনানি, আজকে আপনি তাকে জানাইলেন, সে কি আসতে পারবে কক্সবাজার থেকে রংপুরে? বেশ কঠিন হয়ে যাবে তার জন্য। যদি আসতে পারবে কিন্তু কঠিন হয়ে যাবে, তার তো প্রস্তুতির ব্যাপার আছে। এই জন্য আদালত বলছে যে বাদী আদালতে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন কিনা, এটা আদালত নিশ্চিত না হয়ে একতরফার দিকে যাবে না। তাহলে 6 নাম্বারে আমাদের মূল কথা কি, যে বাদী উপস্থিত হয়েছে কিন্তু বিবাদী অনুপস্থিত। যেহেতু বিবাদী অনুপস্থিত সেহেতু আদালত একতরফার দিকে যাবে। একতরফার আগে যে 3টা জিনিস বললাম, এই 3টা শর্ত আগে আদালত নিজে আশ্বস্ত হবে, কনভিন্স হবে, এরপরে একতরফার আদেশ দিবে। যদি একতরফা আদেশ দিয়েই থাকে তখন 13 এবং 13 ক ইউজ করে 13 থেকে বলছে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, এবং সেখানে অবশ্যই আপনার সাফিসিয়েন্ট কজ উল্লেখ করতে হবে। আচ্ছা, আবার আপিলও করা যায়, 13 অনুযায়ী কিন্তু আপিলও করা যায়। আবার 13 পর ডিরেক্ট সিটিসাইড করতে পারবে 3000 টাকা খরচা দিয়ে। তাহলে এরকম একটা প্রশ্ন যদি আসে যে মনে করেন বিবাদীর অনুপস্থিতির জন্য মোকদ্দমা যদি একতরফা হয়, তাহলে প্রতিকার গুলো লিখুন এবং প্রতিকারের সবচেয়ে সহজ প্রতিকার কোনটি সেটাও লিখুন। তাহলে সহজ প্রতিকার আমার কাছে মনে হতো যে সাফিসিয়েন্ট কজ দিয়ে আদালতকে আশ্বস্ত করতে হবে, সন্তুষ্ট করতে হবে, ওগুলো না দিয়ে আপনি 3000 টাকা দিয়ে নিলেন। আপনি যদি টাকাকে বড় করে দেখেন তাহলে 13 কে আপনি লজিক দিবেন, যেহেতু টাকা পয়সা লাগতেছে না, আমার সাফিসিয়েন্ট কজও আছে, সেহেতু আমি 13-র মাধ্যমে আমি ইয়া করলাম। তারপরে এটা যেহেতু আপিলেবল অর্ডার, কেউ আপিল করতে পারে,
আপিলের অর্ডার, আপিলের আবেদন যদি গৃহীত না হয় তাহলে রিভিশন করতে পারবে। সুতরাং একটা জায়গায় 3-4 ধরনের প্রতিকার, প্রত্যেকটা প্রতিকার মাথায় খালি একটু করে প্রশ্ন করবেন যে 13-র মাধ্যমে 13তে আপিলেবল, অর্থাৎ 43-এর 1 অনুযায়ী সেটা আপিলেবল আদেশ, সুতরাং আপিল করা যাবে, আপিলটা সহজ কিনা। 13 অনুযায়ী আমরা কি করতে পারবো, এটা আবেদন করতে পারবো, সাফিসিয়েন্ট কজ দেখায় 163 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটা আমরা রিলিফও নিতে পারবো, সরি একতরফা না, 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা কি করতে পারবো, 30 দিনের মধ্যে রদ রহিতের জন্য করতে পারবো, টাকা পয়সা লাগবে না এখানে। কিন্তু 13-র ক যখন আমরা ইউজ করব সেটাও 30 দিনের মধ্যে, সেখানে আবার টাকা পয়সা লাগবে, এবং সেখানে 13-র ক অনুযায়ী আমরা আপিল টাপিল ওগুলো কোনো সুবিধা পাবো না। তো যদি বলে সবচেয়ে সহজ প্রতিকার কি, আপনারা যে কোনো একটা দিবেন, তার পক্ষে আবার যুক্তি দিতে হবে, যে এক একটা এক এক ধরনের অ্যান্সার হোক, কোনো সমস্যা নেই, যুক্তি দিয়ে যদি বুঝাইতে পারেন যে এটাই আমার কাছে সহজ পথ প্রতিকারের, সেটাই রাইট অ্যান্সার। এরপরে আমরা চতুর্থ পর্বতে যাব। চতুর্থ পর্ব হচ্ছে যে একদম করলাম যে বাদী উপস্থিত, এখন আবার বাদী অনুপস্থিত, বিবাদী উপস্থিত। উপস্থিত হয় বিবাদী, আবার তার দায় অস্বীকার করলো, আর অস্বীকার না করে যদি কিছু অংশ স্বীকার করে তাহলে সেই অনুপাতেই আপনাকে ডিগ্রি দিয়ে দিবে যদি কিছু স্বীকার করে। আর যদি স্বীকার না করে, যে পুরোটা অস্বীকার করলো, তাহলে বাদী যে প্রতিকার চাইছিল ওটা খারিজ করে দেবে। তাহলে আমাদের 8 নম্বর বিধিতে কি হলো, বাদী অনুপস্থিত কিন্তু বিবাদী উপস্থিত, মোকদ্দমাটা খারিজে চলে যাবে। এই খারিজ আদেশ রদ রহিত 9 এবং 9-এর কম, ওই সেম কথা আগের মতো, যে 163 অনুযায়ী 30 দিনের মধ্যে করতে হবে, তারপরে হচ্ছে যে আপনার কজ দেখাইতে হবে, আবার এর বিরুদ্ধে আপিল করা যাবে, আপিল যদি গৃহীত না হয় তাহলে রিভিশন করা যাবে, ওই সেম একই জিনিস কথা। কিন্তু যে কথাগুলো মনে রাখতে হবে সবচেয়ে বেশি, যে এ ধরনের রদ সর্বোচ্চ একবারই করা যাবে, আপনি বারবার ভুল করবেন, বারবার করবেন, এটা হবে না, একবারই করতে পারবেন। এখানেও যদি সহজ সরল কোনো বলে যে এতগুলো প্রতিকারের মধ্যে সহজ প্রতিকার কি, আপনি দিতে পারবেন যে 9-এর কম, যেহেতু এখানে মাত্র 1000 টাকা দিলেই ডাইরেক্ট সেটিসাইড করা যাচ্ছে, অর্থাৎ খারিজ আদেশটা রদ করা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটাই সবচেয়ে সহজ প্রতিকার প্রাপ্তির মধ্যে। তো এই হচ্ছে 9 শেষ। 10 এগুলো লাগবে না। 12তে শুধু জাজমেন্ট ইন অ্যাডমিশন, ওটা একটু দেখে রাখবেন যে 12-6 একটা দেওয়ানি মোকদ্দমায় কিন্তু তদব অ্যাকশন, ধরেন আপনার কারণ আছে, আপনি প্রতিকার চাইলেন 9টা, তো আদালত যখন যেটা পড়তেছে সেটার উপরে জাজমেন্ট ইন অ্যাডমিশন দিচ্ছে, অর্থাৎ অ্যাডমিশনের উপর রায় দিচ্ছে। আপনি অ্যাডমিশন দিচ্ছেন, অ্যাডমিশন মানে কি স্বীকৃতি, তাহলে বিবাদী যেটা স্বীকৃতি দিচ্ছে বাদীর অনুকূলে, আদালত সেটা বলছে ঠিক আছে এটা শেষ, যে স্বীকৃতি দিল সেই স্বীকৃতি অনুযায়ী তাকে প্রতিকার দিয়ে দিল। এই যে জাজমেন্ট ইন অ্যাডমিশন হচ্ছে এটাই 12-6, এটা একটু দেখে নেবেন। 13 এগুলো লাগবে না। 14 একটু দেখতে হবে। 14 হচ্ছে যে একটা মোকদ্দমার বিচার্য বিষয় আসলে কিভাবে নির্ধারিত হয়। তাহলে বিচার্য বিষয় কিভাবে নির্ধারিত হয়, একটা বিচার্য বিষয়টা কি, বিচার্য বিষয় কত প্রকার, বিচার্য তবু আমাদের জানা রাখতে যে বিচার্য বিষয়টা আসলে কি, বিচার্য বিষয় কিভাবে নির্ধারিত হয়, বিচার্য বিষয় কত প্রকার। বিচার্য বিষয় যে আপনার 2 প্রকার, কোশ্চেন অফ ফ্যাক্ট, কোশ্চেন অফ ল। তাহলে ল কোশ্চেনটা, অর্থাৎ আইনগত প্রশ্নটা আগে নির্ধারণ হবে না ঘটনাগত প্রশ্ন আগে নির্ধারণ হবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই 14 নাম্বার। আবার বিচার্য বিষয় যখন নির্ধারিত হইল তখন শুনানিটা কতদিনের মধ্যে আবার স্টার্ট করতে হবে, এই জিনিসগুলো আছে 14 নাম্বারে। 14-র একটা একটু ভালো করে দেখবেন যে বিচার্য বিষয় হচ্ছে 2 প্রকার, একটা কোশ্চেন অফ ফ্যাক্ট আর কোশ্চেন অফ ল, ঘটনাগত বিচার্য বিষয় আর আইনগত বিচার্য বিষয়।
আর যে বিচার্য বিষয় ওভাবে নিতে হবে। আপনি মনের ভাষায় এভাবে দিতে পারেন যে বাদী আর্জির মাধ্যমে যে প্রতিকার দাবি করে, বিবাদী লিখিত জবাবের মাধ্যমে যেটি অস্বীকার করে, এর মাধ্যমে যে দায়টা চিহ্নিত হয় সেটাই হচ্ছে বিচার্য বিষয়। এটা অনেকভাবে হয়। এই যে আর্জি লিখিত জবাবের মাধ্যমে হয়, তারপরে বাদী কিছু ডকুমেন্ট দাখিল করে, বিবাদী কিছু ডকুমেন্ট দাখিল করে, তাই তো? এখন ডকুমেন্টের মধ্যে বাদীকে যে ডকুমেন্ট দাখিল করার কথা সেটা করে নাই, বা বিবাদীকে যে ডকুমেন্ট দাখিল করার কথা সেটা করে নাই, তাহলে কি হবে? ওই ডকুমেন্টটা একটা বিচার্য বিষয় আসবে। এই ডকুমেন্টটা কোথায়? ওই ডকুমেন্টের সঙ্গে কোনো দায় সংশ্লিষ্ট, কোনো হচ্ছে যে বিষয়বস্তুর সঙ্গে লাইবিলিটিস তৈরি হয়েছে, তাহলে এভাবে বিচার্য বিষয় হয়। অথবা আপনার মৌখিক অ্যাডমিশনের জন্য একটা মোকদ্দমার যখন ফার্স্ট হিয়ারিং হয়, তখন আদালত উভয় পক্ষকে অনেক বিষয় জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসার মাধ্যমেও যেটা ফুটে ওঠে, এটাও বিচার্য বিষয় হয়। তাহলে বিচার্য বিষয় কিন্তু বিভিন্নভাবে কেন হচ্ছে। আর্জি লিখিত জবাবের মাধ্যমে হচ্ছে, দলিল উপস্থাপনের মাধ্যমে হচ্ছে, অথবা ফার্স্ট হিয়ারিং এ বা অন্য কোনো হিয়ারিং এ দুই পক্ষের বক্তব্যের মাধ্যমে বিচার্য বিষয় ফিক্সড হচ্ছে। তাহলে বিচার্য বিষয় কোন জায়গা থেকে আসতেছে, বিচার্য বিষয় কি, বিচার্য বিষয় কত প্রকার, এটা নিয়ে আমাদের মনে হয় ইয়াটা ক্লিয়ার। এখন বিচার্য বিষয় হচ্ছে যে যেহেতু দুই প্রকার, কোশ্চেন অফ ফ্যাক্ট, কোশ্চেন অফ ল। আর কোশ্চেন অফ ল আগে সমাধান করতে হবে। কোশ্চেন অফ ল সমাধান করার পর যদি কোশ্চেন অফ ফ্যাক্ট আপনার না থাকলে নাই, মোকদ্দমা ওখানে শেষ হবে, ও অনুযায়ী ডিগ্রি দিয়ে দিবে আদালত। এটাই বলছে 2 নম্বর বিধিতে, যে কোশ্চেন অফ ল আগে সলভ করতে হবে, তারপরে কোশ্চেন অফ ফ্যাক্ট সলভ করতে হবে। বিচার্য বিষয় সংশোধনের একটা পার্ট আছে ভাই। বিচার্য বিষয় ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় সংশোধন করা যায়। বিচার্য বিষয় সংশোধন কিভাবে করবেন, এই যে 5 নাম্বার ইয়াতে কেন করবেন, এগুলো ওই যে আর্জি সংশোধন 152, 153, এগুলো পোস্টের মার্ক যদি 10 থাকে বা 8 থাকলো, তখন বিভিন্ন ধারা টানবেন, অল্প অল্প করে দিতে থাকবেন। তবে মেন জিনিসগুলো আগে দিয়ে রাখবেন, যে ডিগ্রি প্রদানের পূর্বে বিচার্য বিষয় আসলে কেন দরকার হয়। আপনার অবশ্যই প্রকৃত কারণটা চিহ্ন করব, আসলে দুই পক্ষের মধ্যে সমস্যাটা কি, ওই সমস্যাটা সঠিকভাবে চিহ্নিত করে ওটা সমাধানের পথে যাওয়ার জন্য যেসব বিষয় দরকার, সেসব বিষয় বিচার্য বিষয় চিহ্নিত করা হয়েছে কিনা। যদি না হয় থাকে, তাহলে বিচার্য বিষয়ের জন্য এটা সংশোধন করা যাবে। অথবা বিচার্য বিষয়ে কোনো অপ্রয়োজনীয় জিনিস ঢুকে গেছে, যেটা দরকার নাই, যেটা বরঞ্চ আরো পক্ষগণ বিভ্রান্ত হবে, ওই জিনিসটা বিচার্য বিষয় থেকে কর্তন করে দিতে পারে আদালত। তাহলে বিচার্য বিষয়ে সংশোধন কর্তন এই যে 5 নম্বর বিধি অনুযায়ী, এটা একটু মনে রাখবেন। তাহলে এই 14 নম্বরটা আমরা শেষ করলাম। আর 15 নাম্বার ফার্স্ট হিয়ারিং, ওটা 4টা পর্ব। আপনারা দেখবেন যে একটা মোকদ্দমা যদি আপনার বিচার্য বিষয় না থাকে, তাহলে মোকদ্দমাটা রাখবে। বিচার্য বিষয় 15 নাম্বারে যদি না থাকে, তাহলে বিচার্য বিষয় যেহেতু নাই, তাহলে 7 নম্বর আদেশের 11 নম্বর বিধি অনুযায়ী মোকদ্দমাটা প্রত্যাখ্যান করবে, খারিজ করে দেবে। আবার বিচার্য বিষয় অনেকগুলো বাদী বা বিবাদী আছে, তার মধ্যে 2 জন বা 1 জনের নাই, তাহলে সে যদি নেসেসারি পার্টি হয়, এই যে নেসেসারি পার্টি আর প্রপার পার্টি সবসময় আপনার মাথার মধ্যে থাকবে দেওয়ানি মামলায়। জামিল ভাই, আচ্ছা, তাহলে যদি নেসেসারি পার্টি, মনে করেন নেসেসারি পার্টির যদি কজ অফ অ্যাকশন না থাকে, তাহলে কি হবে? মোকদ্দমা কি আর চলবে না, মোকদ্দমাটা ওই জায়গায় শেষ। কিন্তু নেসেসারি পার্টির কজ অফ অ্যাকশন আছে, কিন্তু প্রপার পার্টি যারা আছে তাদের কজ অফ অ্যাকশন নাই, তাহলে কি মোকদ্দমা চলতে থাকবে? অর্থাৎ অনেকগুলো বাদীর মধ্যে যদি একজনের কজ অফ অ্যাকশন না থাকে, তাকে ছাড়াই যদি মোকদ্দমাটা চলে, তাহলে মোকদ্দমা চলবে, শুনানি চলবে। আর কজ অফ অ্যাকশন যদি থাকে, তাহলে দুতরফা শুনানি হবে। এবং যে দুতরফা শুনানির সময় যে সাক্ষ্য দিতে ব্যর্থ হবে, তাহলে আদালত কি করবে? তার অনুকূলে যত প্রতিকার আছে সেগুলো করবে, মানে রায় দিয়ে দিবে।
এটা এই যে 15 নাম্বার যে ফার্স্ট হিয়ারিং, এই ফার্স্ট হিয়ারিং এর এই জিনিসগুলো অর্থাৎ বিচার্য বিষয় আছে কি নাই, যদি থাকে কিভাবে চলবে, তাহলে সবার যদি বিচার্য বিষয় থাকে তাহলে শুনানি চলবে, দুতরফা শুনানি চলবে। এই জিনিসগুলো 15 নাম্বার, এখান থেকে প্রশ্ন হয় না, জাস্ট আমরা একটু জানলাম। 17 নাম্বার থেকে প্রশ্ন হয়। তাহলে 17 নাম্বার অ্যাডজর্নমেন্ট। এই যে অ্যাডজর্নমেন্টের যে 3টা বিধি আছে, এটা একটু দেখবেন যে আসলে অ্যাডজর্নমেন্ট যে সময় প্রার্থনা অথবা মোকদ্দমা স্থগিত কখন হচ্ছে, কি কারণে হচ্ছে, প্রেমটরি হিয়ারিং এর সময় কখন হচ্ছে, প্রেমটরি হিয়ারিং এর আগে কখন হচ্ছে, কি পরিমাণ খরচ দিতে হয়, খরচ যদি আমি না দিতে পারি তাহলে মোকদ্দমা কি হবে, যদি মোকদ্দমা খরচ নিয়ে দেওয়ার কারণে মোকদ্দমা যদি খারিজ হয়ে যায় বা একতরফা হয়ে যায়, এটা রদ রহিত আমি কিভাবে করব, এর বিরুদ্ধে প্রতিকার কি, এই যাবতীয় জিনিসগুলো আমাদের 17 নাম্বারে। তো 17 নাম্বার আমরা সবাই আসলে পড়ছি যে 17 নাম্বারে আমাদের প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে 7টা, 17-1 7টা হচ্ছে সাব বিধি আছে। এই 7টা সাব বিধি ওভাবে 7 নাম্বার করে পড়ার দরকার নাই। আমরা শুধু জানবো যে আচ্ছা প্রেমটরি হিয়ারিং এর আগে, শুনানির আগে কি জিনিসগুলো হচ্ছে। তাহলে শুনানির আগে খরচ ছাড়া আমরা পাচ্ছি 4 বার, খরচ সহ পাচ্ছি 3 বার। তাহলে খরচটা কত, 200 থেকে 1000 টাকা। এখন 200 থেকে 1000 টাকা যদি কেউ না দেয় তাহলে মোকদ্দমাটা কি হবে, খারিজ হয়ে যাবে বাদীর ক্ষেত্রে, আর বিবাদীর ক্ষেত্রে কি হবে, একতরফা হবে। ঠিক তেমনি ভাবে আমরা প্রেমটরি হিয়ারিং এর সময় অর্থাৎ মামলা শুনানির সময় তখন যাই শুধুমাত্র খরচ ছাড়া নাই, শুধুমাত্র খরচ সহ 3 বার। এই খরচ না দিলে কি হবে, বাদী হইলে মোকদ্দমাটা খারিজ হবে, বিবাদী হলে একতরফা হবে। এই হচ্ছে। আবার দেখা গেল যে বাদী বিবাদী উভয়েই মনে করেন হচ্ছে যে সময়ের আবেদন করলো, তখন এই খরচটা পাবে রাষ্ট্র, এটা একটু দিবেন। আবার এই যে তাদের যে উপস্থিত হইল না বা হচ্ছে যে মোকদ্দমা খারিজ হইল বা একতরফা হইল, এর বিরুদ্ধে প্রতিকার কি, এক বিরুদ্ধে প্রতিকার 7 নম্বর বিধিটা, 7 নম্বর সাব বিধিটা আপনারা দেখবেন যে 17 নম্বর আদেশের 1 নম্বর বিধির 7 নম্বর উপবিধিতে বলা আছে যে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, সেখানে ফিক্সড 2000 টাকা খরচ দিতে হবে। এটা 2000 টাকা পর্যন্ত কিন্তু না, 2000 টাকা খরচ দিয়ে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং আপনাকে অবশ্যই কারণ উল্লেখ করতে হবে যে আপনি কেন ইয়েটা দিতে পারলেন না, দিয়ে আবেদন করতে হবে। এই হচ্ছে যে অ্যাডজর্নমেন্ট। তাহলে অ্যাডজর্নমেন্ট 17 নম্বর আদেশের 1 নম্বর বিধি 7টা উপবিধি আছে। এই 7টা উপবিধি আপনি মেইন জিনিসটা পড়ে আপনি জাস্ট পরীক্ষার খাতায় যদি অ্যাডজর্নমেন্ট আপনি বিধি ও হিসাবে হয়তো বা মনে রাখতে পারবেন না, কিন্তু মেইন জিনিসটা যদি বলেন যে 17 নম্বর আদেশের 1 নম্বর বিধির এই এই জিনিসগুলো কথাবার্তাগুলো আছে। আর যেহেতু 7টা বিধির 7 নম্বর লাস্টে আছে, এই জন্য বলে দেবেন যে 7 নম্বর এই যে 17 নম্বর আদেশের 1 নম্বর বিধির 7 নম্বর উপবিধিতে বাদী বিবাদী যদি এই অ্যাডজর্নমেন্টের খরচ দিতে না পারে তাহলে এর বিরুদ্ধে যে প্রতিকার লাভ করবে সেই প্রতিকার সংঘের কাছে যে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং 2000 টাকা খরচা দিয়ে মোকদ্দমাটা খারিজ বা একতরফা রদ-রহিত করতে হবে। এছাড়া 2 বিধি এবং 3 বিধি অতটা বেশি যে ইম্পর্টেন্ট তা না, এটা না পড়লে হবে, মাথা ভারী করার দরকার নেই। এরপরে আমরা চলে যাব 22 বিধিটা দরকার কিন্তু স্যার বাদ দিছে, বুঝছেন। 18 বিধিটা একটু কিন্তু দরকার ভাই, যে একটা আপনার সাক্ষীগুলো কিভাবে আসতেছে, আবার সাক্ষ্য এখন সবগুলোই হলফনামা দিতে হবে, যদি না আসে নাই। 20 নাম্বার স্যার পড়াই নাই। এরপরে হচ্ছে যে 21 নাম্বারটা বিশাল, 21 নাম্বার দরকার নাই, নিজেরা একটু পড়ে নিয়ে
22 নাম্বার একটু মনে রাখেন যে একটা মোকদ্দমার যে হচ্ছে যে কায়ে মুকামটা কিভাবে হচ্ছে, বাদী বিবাদী যে স্থলাভিষিক্ত, এটা কিন্তু 4 ভাবে হয়। একটা হচ্ছে যে পক্ষগণের মৃত্যুর কারণে হয়, বিবাহের কারণে হয়, দেউলিয়াত্বের কারণে হয়, আর অ্যাসাইনমেন্ট। তাহলে একটা মোকদ্দমায় কিভাবে অ্যাসাইনমেন্ট কি, যদি এরকম আসে যে অ্যাসাইনমেন্ট আসলে কি, অ্যাসাইনমেন্ট আপনার 22-10 আপনার পাবেন যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ সত্য নিয়োগী। একটা মোকদ্দমার বিষয়বস্তু মোকদ্দমা চলাকালীন সময়ে যদি ওই অন্য নিকট হস্তান্তর করা হয়, তাহলে যার নিকট হস্তান্তর করা হচ্ছে সে কিন্তু সত্য নিয়োগী হইল। তাহলে সে যেহেতু সত্য নিয়োগী হইল, তাকে কিন্তু মোকদ্দমার আবার পক্ষ করতে হবে। অর্থাৎ মনে করেন বিবাদী যদি মোকদ্দমার বিষয়বস্তুটা হস্তান্তর করে, তাহলে বিবাদীর স্থলাভিষিক্ত তাকে করতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট একটু ডিফারেন্ট জিনিস। 22-10 এটা একটু মনে রাখেন যে 5 মার্কের একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দিতে পারে যে অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট কিভাবে নিয়োগ হয়, অ্যাসাইনমেন্ট নিয়োগ হলে এর বিরুদ্ধে প্রতিকার কি। এই 22-10 বিরুদ্ধে কিন্তু আবার আপিল করা যায়, এটা একটা আপিলেবল অর্ডার। সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা একটু ইম্পর্টেন্ট, ছোট্ট করে যদি আসে। তাছাড়া দেউলিয়া হইলে কি হবে এগুলো আপনারা পারবেন, বা মৃত্যু পক্ষদের মৃত্যু হইলে কিভাবে কি হবে, 90 দিনের মধ্যে যে আবেদন করে পক্ষভুক্তির জন্য করতে হয়। তাহলে 1 নাম্বার আপনারা বললেন, 2 নাম্বার, 3 নাম্বার এগুলো একটু দেখলেন। 8 নাম্বারে আছে হচ্ছে দেউলিয়া, আর হচ্ছে 7 নাম্বার আছে হচ্ছে যদি বিবাহ হয় এরকম। এটা ইম্পর্টেন্ট না, ওই অ্যাসাইনমেন্টটা একটু মাথার মধ্যে রাখলেই হবে। 26টা ইম্পর্টেন্ট ভাই, কমিশন। তো কমিশন আমাদের কয়টা কারণে কমিশন হয় একটা দেওয়ানি মোকদ্দমায়। তাহলে আপনার এক্সামিনেশন, জবানবন্দি নেওয়ার জন্য, তারপরে ইনভেস্টিগেশন, তদন্ত করার জন্য, অর্থাৎ স্থানীয় তদন্ত। কিন্তু এই তদন্ত নিয়ে কিন্তু অনেক কথাবার্তা 39 আদেশের আমাদের ইয়াতেও আছে মনে হয়, সাথে তো না, 6 ওখানে কিন্তু একটা আপনার ওখানে আছে ইনকোয়ারি বা ইন্সপেক্ট, আর এখানে আছে হচ্ছে ইনভেস্টিগেশন এই 26-এ। তাহলে কখন ইনকোয়ারি হচ্ছে, কখন ইন্সপেকশন হচ্ছে, কখন হচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে পার্থক্য দিয়ে যে ইনকোয়ারি আর ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য লিখুন, কোথায় কোথায় আছে এটা আইনের উল্লেখপূর্বক বর্ণনা করুন। তাহলে 26 নাম্বারে যে কমিশন, কমিশন 4টা কারণে হয়। একটা হচ্ছে যে জবানবন্দি গ্রহণ করার জন্য, লোকাল ইনভেস্টিগেশন করার জন্য, হিসাব পরীক্ষা বা অ্যাকাউন্ট সমন্বয় করার জন্য, আর হচ্ছে পার্টিশন করার জন্য বা বাটোয়ারা করার জন্য। তাহলে আমরা এই কমিশনটা অত বেশি যে খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, তবে লোকাল ইনভেস্টিগেশনটা খুবই ইম্পর্টেন্ট। লোকাল ইনভেস্টিগেশন করে কতদিনের মধ্যে তারা রিপোর্ট দেবে, অর্থাৎ 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যে এক্সামিনেশন, জবানবন্দি কি কারণে আসলে কমিশন পাঠাইতে হবে জবানবন্দির জন্য, ওই ব্যক্তি যদি ওখান থেকে মনে করেন চলে যাবে, অথবা ওই ব্যক্তি অসুস্থ, আসতে পারছে না আদালতে, অথবা সে এমন একটা আর্জেন্সি হইলে সে বিদেশ চলে যাবে, অথবা এমন আর্জেন্সি হইলে সে ইখতিয়ারের বাইরে চলে যাবে, অথবা তাকে দেখা গেল যে ওই সময় কমিশন পাঠায় জবানবন্দি না নিলে তাকে হয়তো পাওয়াই যাবে না। এ কারণে আসলে কমিশন জবানবন্দির জন্য নিয়োগ করা হয়। আমার জবানবন্দি জনিত জিনিসপত্র আছে হচ্ছে যে 1 নম্বর বিধি, 2 নম্বর বিধি, 3 নম্বর বিধি এবং 4 নম্বর বিধি। তাহলে 1, 2, 3, 4 এক্সামিনেশনের জন্য শুধু মাথায় রাখবেন, আর এই কারণগুলো। এরপর 9 নম্বর বিধিটা মাস ইম্পর্টেন্ট, যে আপনার স্থানীয় তদন্ত। এখন স্থানীয় তদন্তে তারা কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 9 নাম্বার রুলে আপনি এখানে বলেই দিয়ে আছে যে স্থানীয় প্রকৃত বিরোধী বিষয়বস্তু বোঝার জন্য। এখন আদালত ধরেন নিজেই কনফিউজড যে আসলে বাদী বিবাদী হয়ে যে এত কথা বলতেছে,
কিন্তু বিরোধটা কি নিয়ে এটা তো আমরা ক্লিয়ার না। তখন আদালত কমিশন পাঠাবে, কমিশন পাঠায় আদালত সরজমিনে তদন্ত করে দেখবে যে আসলে বিরোধী বিষয়টা এটা নিয়ে, তখন আদালতে এসে আবার ব্যাখ্যা করবে যে মাননীয় আদালত এই জিনিস আপনি এভাবে গজব অ্যাকশন করতে পারেন। যদিও এই কমিশন বিষয়টা পুরোটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ আদালত এদের রিপোর্ট আমলে নিতেও পারে আবার নাও পারে। আবার দেখা গেল যে অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ণয়ের জন্য, আবার বাজার দর নির্ধারণের জন্য, অর্থাৎ বাজারটা আসলে ওই সম্পত্তির মূল্যটা বা মামলার বিষয়বস্তুর মূল্যটা ঠিক আছে কিনা, বর্তমান বাজার দর কি, তাহলে বাজার দর। আবার ওয়াসিলাত, ওয়াসিলাত বলতে কত টাকা আসলে অ্যাকচুয়াল কতটা ওয়াসিল করছে, তারা কি পরিমাণ তারা ব্যয় করছে, মিন্স প্রফিটটা কি হবে, এবং প্রকৃত ঘটনা ব্যাখ্যা করার জন্য। এর বাইরে লোকাল তদন্ত আর কোনো কিছু করবে না। এখানে যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে যে আপনার অন্য কোনো বিষয়, 4টা বিষয়ের বাইরে যদি অন্য কোনো বিষয় দিয়ে থাকে, তাহলে জানবেন যে স্থানীয় তদন্তে সেটা নির্ণয় করার কথা না, এখতিয়ার বহির্ভূত জিনিস এখানে দিয়ে দিয়েছে। তাহলে এই 4টা আপনারা মনে রাখবেন যে মামলার বিষয়বস্তুর বাজার দর নির্ধারণের জন্য, অন্তর্বর্তীকালীন মুনাফা জানার জন্য, এবং এটা যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য, এবং মামলার যে বিষয়বস্তু প্রকৃত বিরোধ ব্যাখ্যা করার জন্য। এর বাইরে কমিশন স্থানীয় তদন্ত আর করবে না। এরপরে হিসাব পরীক্ষা। আমরা তো জানি যে কোনো হিসাব নিয়ে যদি কোনো সংশয় তৈরি হয় তাহলে কমিশন পাঠায় একটা 3 মাসের রিপোর্ট দিতে বলবো। ওই 3 মাসের রিপোর্ট আদালত আশ্বস্ত হবে যে হিসাবের আসলে কি হয়েছিল। আর বাটোয়ারা, এটা আমরা জানি যে বাটোয়ারা যেহেতু 2 ধরনের বাটোয়ারা, যে মোকদ্দমাগুলো 2টা ডিগ্রি হয়, একটা প্রাথমিক ডিগ্রি, একটা চূড়ান্ত ডিগ্রি। তো প্রাথমিক ডিগ্রির পূর্বেই ওই সম্পদগুলো প্রাথমিক ডিগ্রির নির্দেশনা অনুযায়ী আপনি একটা কমিশন সেই জায়গায় যাবে, যায় ওই সম্পদটা মানে প্রাথমিক ডিগ্রির নির্দেশনা অনুযায়ী সে ভাগ বাটোয়ারা বন্টন করে দিবে। এবং সেখানে ইন এডিশন যে কমিশন যে একটা ক্ষমতা করতে পারে যে কোনো জমির ভ্যালুটা হচ্ছে বেশি, কোনো জমির ভ্যালু কম, তাহলে ওটা অর্থ দিয়ে সমন্বয় করে দিতে পারবে। যে আপনি এত টাকা ওনাকে ডোনেশন দেন, দিয়ে ওই জায়গাটা নেন, এটা কমিশন করতে পারে। আবার এর একটা রিপোর্ট ওই যে 3 মাস সময়সীমার মধ্যে আদালতে দিবে। তাহলে এই যে হচ্ছে কমিশন 4টা কারণে হয়: আপনার এক্সামিনেশন করার জন্য, তদন্ত করার জন্য, হিসাব সমন্বয় করার জন্য, পরীক্ষা করার জন্য, এবং বাটোয়ারা করার জন্য। বাটোয়ারা করার জন্য কি করতে পারবে, তদন্ত করার জন্য কি কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে, এটা আমরা আলোচনা করলাম। ভাই করি, বেশ কাশি আসতেছে, তাহলে আজকে আর নিজেরা পড়েন, শেষ করে দেবেন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করলেন আমাদের জন্য। আপনি ওই যে আর তাহলে